আমার এখানে দুখানা মিক্সচার রয়েছে M1 এবং M2, ঠিক আছে। এই দুটো মিক্সচার, প্রথম মিক্সচারে যেটা রয়েছে সেটা হচ্ছে 2:3, তারপরে হচ্ছে 5:4। এখানে দুটো লিকুইড আছে যেটাকে আমরা L1 L2 নাম দিয়েছি। তাহলে প্রথম মিক্সচারে, মানে আমি এখানে শুধুমাত্র লিকুইড ওয়ানটাকেই কনসিডার করছি, যেটা প্রথম মিক্সচারের মধ্যে রয়েছে 2/5 এই পার্ট, 5 ভাগের মধ্যে 2 ভাগ রয়েছে। কোনটা? না L1টা। এখানেও তেমনি 5/9 রয়েছে, সেটা কোনটা? L1টা হলো। তারপরে বলছে in two liquids is 5:4 ratio in which the two mixture be mixed, ratio in which the two mixture be mixed, মানে দুটো মিক্সচারের রেশিওটা কি হবে? show that quantity of two liquids in the new mixture be equal. quantity of two liquids in the new mixture, quantity of two liquids মানে হচ্ছে কি বলছে না L1 is to L2, এটা যেটা হবে সেটা 1:1 হবে। তাহলে আমি বলতে পারি যে পরবর্তী ক্ষেত্রে L1 এর ভাগ থাকবে 1/2, এটাই তো থাকবে। তাহলে এই দুটো মিক্সচারকে আমি কি রেশিওতে মেশাবো? ঠিক আছে, এই দুটো রেশিওকে আমি কি মিক্সচারে মেশাবো? তাহলে কি হবে? দেখো, এখানে 2/5, এখানে 5/9, এটা আমরা কি করছি? আবারও বলছি, এখানেও লিকুইড ওয়ান কনসিডার করেছি, এখানেও লিকুইড ওয়ান কনসিডার করেছি। এটাকে আমি যেটা মিশিয়ে পাবো সেখানে লিকুইড ওয়ান কত ভাগ থাকবে? না 1/2। তাহলে এবার আমরা যদি এইভাবে ডায়াগ্রামটা করি, মানে এগুলোকে বলে অ্যালিগেশন, মিক্সচার অ্যালিগেশন, সেই ডায়াগ্রামটা যদি আমরা করি, তার মানে কি এখানে লিকুইড ওয়ানকে আমি কনসিডার করলাম ফার্স্ট মিক্সচারের ক্ষেত্রে, এবং সেকেন্ড মিক্সচারের ক্ষেত্রেও লিকুইড ওয়ানকে কনসিডার করলাম। তোমরা কিন্তু লিকুইড টু নিয়েও করতে পারো, তবে যেখানেই যেটা নাও না কেন সেই জিনিসটা নিয়ে কিন্তু বোথ সাইডে কাজ করতে হবে। অর্থাৎ লিকুইড ওয়ান নিলেও বোথ সাইডে লিকুইড ওয়ান নিতে হবে, এবং লিকুইড টু নিলেও বোথ সাইডে লিকুইড টু নিতে হবে। এবং এখানেও যেটা আমরা মিক্সচারটা পেলাম সেটা লিকুইড ওয়ানকে কনসিডার করেছি, ঠিক আছে। তাহলে এটা যদি করি, এখান থেকে 2/5 বড় না হাফ বড়? তা দেখা যাচ্ছে হাফ বড়। তাহলে এখানে আমরা কি পাবো? হাফ মাইনাস 2/5। আর এখানে যেহেতু হাফ বড় হয়েছে, তার মানে এখানে 5/9টা বড়, অর্থাৎ 5/9 মাইনাস হাফ, তাই তো? তাহলে এটা করলে আমরা কত পাচ্ছি? 18:10। হ্যাঁ, 1/18 পাচ্ছি, তাই তো? আর এখানে হ্যাঁ 1/10। 1/10। তার মানে সোজা কথা হচ্ছে 10:18 পাচ্ছি, 10:18 পাচ্ছি, এবং এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে পাবো 5:9। তাহলে যখনই এই ধরনের প্রবলেম দেবে, যে কোনো একটাতে চলে যাবে, হয় লিকুইড ওয়ান নয় লিকুইড টু, দিয়ে আমরা এটাকে মেশানোর পর লিকুইড যেটা পাবো সেটাকেও, মানে উপরে যেটা ধরেছো সেটা ধরেই করবে। উপরে যদি L2 ধরো তাহলে এখানেও L2 কনসিডার করতে হবে। আর ফাইনালি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে উপরে যে দুটো মিক্সচার ছিল তারা কি রেশিওতে মেশানো হচ্ছে তাদেরকে, সেটা হচ্ছে 5:9 রেশিওতে মেশানো হচ্ছে। সবাইকার ক্লিয়ার? মিক্সচার অ্যালিগেশন কিন্তু খুব একটা সোজা চ্যাপ্টার নয়, তবে কিছু প্রবলেম যদি ঠিকঠাক করা যায় তাহলে পরীক্ষায় পারা যায়, ঠিক আছে। পরীক্ষায় পারার হিসেবে যদি বিচার করি তাহলে খুব একটা শক্ত নয়, কিন্তু আসলে মিক্সচার অ্যালিগেশন খুব একটা শক্ত চ্যাপ্টার। দ্য ডিফারেন্স অফ এজ অফ দ্য রোহিত আকসার, এটা আমার কিছু বলার নেই, এটা পারবে তোমরা, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট। টু পাইপস ক্যান ফিল এ সিস্টার্ন 20 minutes and 30 minutes রেসপেক্টিভ। তাহলে ধরো এরকম আমি লিখলাম যে একটা 20 মিনিটে ভর্তি করে, একটা 30 মিনিটে ভর্তি করে, এই তো। আচ্ছা, both the pipes being open, time when the first pipe must be turned off so that the cistern may fill in 10 minutes more. তাহলে আমি ধরে নিই যে প্রথম পাইপটা x মিনিট ধরে ভর্তি হয়েছে,
এবং এই যে দ্বিতীয় পাইপটা সেটা আরো 10 মিনিট টাইম বেশি নিয়েছে, 10 মিনিটস মোর। তাহলে এ কতক্ষণ করেছে, যে এক্স প্লাস 10, এটা আমরা ভাবতে পারি। ফার্স্টে আমরা কি দিলাম, যে এটা 20 মিনিটে ভর্তি করে, এ 30 মিনিটে ভর্তি করে। এবং পরে আমাকে যেটা বললো যে প্রথম পাইপটা বন্ধ করার পর দ্বিতীয় পাইপটা আরো 10 মিনিট চলেছিল। তাহলে আমরা ধরে নিই যে প্রথম পাইপটা এক্স মিনিট পরে বন্ধ করা হয়েছিল, আর তাহলে দ্বিতীয় পাইপটা আরো 10 মিনিট এক্সট্রা, মানে এক্স প্লাস 10 মিনিট চলেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এক্স মিনিটে কতটা ফিল করতে পারে ফার্স্ট। ঠিক আছে, তাহলে এক্স মিনিটে যেটা ফিল করতে পারে সেটা হচ্ছে এক্স বাই 20, প্রথম পাইপটা। কেন আমাকে জিজ্ঞেস করবে কেন? ধরো আমি একটা এক্সাম্পল বলছি, যে একটা পাইপ 20 মিনিটে ভর্তি করতে পারে। তুমি যদি বলো 5 মিনিটে সে কতটা ভর্তি করবে, তখন আমরা কি করি না 5/20 করে দিই। তার মানে কত হচ্ছে 1/4, অর্থাৎ কোয়ার্টার পার্ট ভর্তি করতে পারছে। সেটা আমরা হিসাব করে বুঝে গেলাম যে কোয়ার্টার পার্ট ভর্তি করতে পারছে। একইভাবে সে যতক্ষণ টোটাল টাইম লাগে তার রেসপেক্টে যদি বিচার করি সেটাকে উপরে দিয়ে দেবো, অর্থাৎ 20 মিনিটে সে ভর্তি করে 1 পার্ট, তাহলে এক্স মিনিটে কতটা করবে না x/20 পার্ট। একইভাবে সেকেন্ড সিস্টেম যেটা রয়েছে সেও কিন্তু ওই এক্স প্লাস 10/30 পার্ট ভর্তি করবে। ঠিক আছে, এবং এদের এই দুজনের মিলিত অবদান যেটা হবে সেটা হবে 1 পার্ট, মানে এরা দুজনে মিলে 1 পার্ট ভর্তি করে। ক্লিয়ার হলো? তাহলে দেখো এখানে যদি আমরা এলসিএম করি তাহলে কত পাবো, 60 পাবো। আর এখানে উপরে কত পাচ্ছি, 3x পাচ্ছি। এখানে 2x প্লাস 20 পাচ্ছি ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে 5x প্লাস 20 ইকুয়াল টু 60, তাহলে x ইকুয়াল টু 40/5, তার মানে 8, অর্থাৎ x ইকুয়াল টু 8। এইটা পেলাম। তাহলে আমাকে যে কোয়েশ্চেনটা করেছে সেটাতে চলে যাব, যে সো দ্যাট দ্য সিস্টেম মে ফিল্ড ইন 10 মিনিটস মোর। তাহলে কতক্ষণ পর বন্ধ করতে হবে? প্রথম পাইপটাকে আমরা বলেছিলাম যে x মিনিট পর বন্ধ করতে হবে, তাহলে সেই এক্সটা কত 8, তাহলে 8 মিনিট পর প্রথম পাইপটা বন্ধ করতে হবে। তাহলে এখন যদি আমাকে প্রশ্ন করতো যে দ্বিতীয় পাইপটা কতক্ষণ ধরে চলেছিল বা টোটাল টাইম কত লেগেছিল, ঠিক আছে, তাহলে আমার উত্তর হতো যে 8 প্লাস 10, অর্থাৎ দ্বিতীয় যে সিস্টেমটা সেটা 18 মিনিট ধরে কাজ করেছে, প্রথমটা 8 মিনিট ধরে করেছে, এবং টোটালটা কতক্ষণ ধরে হয়েছে, 18 মিনিট ধরে হয়েছে। সবাই বোঝা গেছে? একটুখানি বলো। Yes, sir. হ্যাঁ দাদা। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 আমি কিছু বলবো না, যে p is greater than q by 60% and greater than r by 30%, the ratio of q and r is, এই নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। A dishonest dealer defrauds his seller and buyer by using forged weight to the extent of 20%. His true gain percent is, এই কোয়েশ্চেনটা আমি আজকে তোমাদের করাচ্ছি না। যদি মানে এর একটা উপযুক্ত মানে প্রসেস যদি না বলি, 44% আনসার হবে কিনা আমার ঠিক নেই এটা। ঠিক আছে, এখানে 44% আনসার দিয়ে দিয়েছে এবং সবাই 44% বলে, কিন্তু কোনো মানে লজিকটা বোঝাতে পারে। কেউ যদি বোঝাতে পারো লজিকটা তাহলে বলো। ঠিক আছে দাদা, করে দেবো এই অঙ্কটা। হ্যাঁ, করে দেবো এই অঙ্কটা। সে তো জানি তুমি করে দেবে, তাহলে গ্রুপে পোস্ট করবে পরে। দাদা এটা কি ওই আমি করেছিলাম এই হিসাবটা। মানে অনেকে যে হিসাবটা দিয়ে দেয় সেটা হচ্ছে যে 100 টাকাটা 80 টাকা, এবং না সরি 100টা 120। স্যার ঠিক আছে, আমি না এফেক্টিভ রেটের ফর্মুলা অনুযায়ী করেছিলাম। 120-র 20% হচ্ছে মানে কত, 24 টাকা, মানে 144। তাহলে 100 আর 144, 44% এইভাবে করে দেয়। কিন্তু
যেটা বোঝার আছে এই প্রবলেমটা, আমারও এখনো ডাউট হয় এই প্রবলেমটা নিয়ে, যে আমি যখন পার্সেন্টেজটা হিসাব করি তখন তো কারোর রেসপেক্টে করি। যেমন আমাকে কেউ যদি বলে পার্সেন্ট প্রফিট কত, তাহলে পার্সেন্ট প্রফিট আমরা যখন বিচার করি তখন কি ফর্মুলা লিখি, যা প্রফিট বাই সিপি ইন্টু 100। তাহলে এই পার্সেন্ট প্রফিটটা আমরা সিপির ওপর করি। তাহলে একটা লোক যখন, লোকটা এখানে দাঁড়িয়ে আছে, ধরো লোকটা রিটেলার, এখানে হোলসেলার, এখানে কনজিউমার, এই তো ইকোনমিক্স এর ভাষায় একদম চলে এলো ব্যাপারটা। তাহলে রিটেলার যখন একে 20% ঠকাচ্ছে তখন কোন টাকার উপর ঠকাচ্ছে, এবং রিটেলার যখন কনজিউমারকে ঠকাচ্ছে তখন কোন টাকার উপর, মানে কোন টাকা রেসপেক্ট ঠকাচ্ছে, সেটা একটু ক্লিয়ারলি ড্র করবে সোনালি। ঠিক আছে? ঠিক আছে এই দাদা। এই জিনিসটা একটুখানি বোঝাবে যাতে আমারও বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, আমি তোমাদিকে বোঝাতে পারবো না বলে প্রবলেমটা স্কিপ করলাম। স্যার বলছি এটা এফেক্টিভ রেটের ফর্মুলা দিয়ে করা যাবে না? ফর্মুলা দিয়ে তো হবে, ফর্মুলা দিয়ে তো আমি এক্ষুনি করে দিতাম, কিন্তু আমার বললাম না আমার, এক গাদা ফর্মুলা আছে এই অঙ্কর, হ্যাঁ এই একটা অঙ্কের শর্ট অনেক ফর্মুলা ফর্মুলা আছে। আছে, কিন্তু মানে জিনিসটা কি বলতো, এই যখন পার্সেন্টেজটা আমরা হিসাব করছি কার উপরে করব, কার উপরে করব, যখন মানে সে তো রিটেলার, সে ঠকাচ্ছে হোলসেলারকে, সে ঠকাচ্ছে কনজিউমারকে। হুম, সে যখন হ্যাঁ হোলসেলারকে ঠকালো তখন কার, কোন টাকাটার উপর ঠকাচ্ছে, মানে এই যে আমরা 20% হিসাব করব, তো সেটা কোন টাকার উপরে করব। আবার সে যখন কনজিউমারকে ঠকাচ্ছে মানে তখন এখানে 20%, রিটেলারের টাকাটাকে 100 ধরে নিতে হবে। 100, হ্যাঁ তখন ওটা যখন রিটেলারের 100 তখন ওটা হচ্ছে সিপিটা, কিন্তু যখন হোলসেলারের কাছে যাবে তখন হচ্ছে সেলিং প্রাইস মানে এসপিটা 100। ওই একটা অঙ্ক ছিল না যেখানে ওই কি বলে সেলিং, কি বলে দুটো মানে লাভ হ্যাঁ। এবং লস দুটো একসাথে হয়ে যাচ্ছে, ওই অঙ্কটা যেমন এসপিটাকে 100 ধরে তারপরে ব্যাক ক্যালকুলেশন করা হয়েছিল একটা হবে ক্যালকুলেট করে, আর আরেকটা হচ্ছে সিপিটাকে ধরে যেমন আমরা নর্মাল ক্যালকুলেট করি ওইভাবে ক্যালকুলেট করতে হবে, দুটো দিয়ে করতে হবে। তো আমি করে দেবো দাদা ঠিক অঙ্কটা। আছে, ঠিক আছে, একটুখানি করে দিও, গ্রুপে পোস্ট করে দেবে। আচ্ছা, তারপরে দেখো, এই কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে আমার কিছু বলার নেই, এটা তোমরা পারবে। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অর্ডার, এখানে তোমরা বুঝতে পারছো। শুধু একটা কাজ করবে, যেটা বলবো, যে ডেসিমেলের পর, যেমন এখানে 3 ঘর আছে, এখানে 2 ঘর আছে, এখানে 1 ঘর আছে, তাহলে এগুলোকে সব সেম করে নেবে। সেম মানে কি করে সেম করব না, আমাকে এই যে 2.2 যেটা আছে সেটাকে আমরা লিখতেই পারি যে 2.200। ঠিক আছে, এইভাবে কিন্তু এই দেখো ডেসিমেলের পর ম্যাক্সিমাম কত আছে, 3টে আছে, তাহলে সেগুলো কিন্তু সমান করে নিলে কিন্তু একটা পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 বলছি, পার্সেন্ট ইনক্রিজ ইন রেডিয়াস অফ এ সিলিন্ডার ইজ 300, পার্সেন্ট ইনক্রিজ ইন রেডিয়াস 300, তাহলে দেন দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার চেঞ্জেস বাই হাউ মাচ পার্সেন্ট, এটা বলেছে। আচ্ছা, এই কথাটার মানে বুঝতে হবে। এই কথাটা যখন বলছে যে পার্সেন্ট ইনক্রিজ ইন রেডিয়াস অফ এ সিলিন্ডার 300, তার মানে ইনক্রিজ করেছে 300%। তাহলে যে 1 ছিল সে কত হয়েছে, সে 4 হয়েছে। তবে আমরা এটাকে বলি যে 300% ইনক্রিজ হলো। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, কারণ অনেকে যে ভুলটা করে একটাকে 3 করে দেয়, মানে একটা বেড়ে 3 হয়েছে, তাহলে তা নয়। তাহলে সেটা আমরা বলবো কি 200% ইনক্রিজ, তা কিন্তু বলেনি, বলেছে 300% ইনক্রিজ, তাহলে একটা 4 হয়েছে। এবং সেটা কার কথা বলেছে, রেডিয়াসের কথা বলেছে। তাহলে যখনই আমি ভলিউম, সিলিন্ডারের ভলিউম দেখতে যাব তখন দেখবো সেখানে আর এর কি পজিশন। না আমরা ভলিউম কত জানি সিলিন্ডারের, যে পাই আর পাই আর স্কয়ার এইচ। এইচ। এবং এখানে বলিয়ে দিয়েছে যে এইচটার কোনো চেঞ্জ হয়নি, কিপিং হাইট অফ দ্য সিলিন্ডার কনস্ট্যান্ট, তাহলে এইচটা আনচেঞ্জ। তাহলে শুধু কার উপর প্রভাব পড়বে, আর স্কয়ারের উপর, কারণ পাইও কনস্ট্যান্ট। তাহলে আর স্কয়ার যখন 1, মানে আর যখন 1 ছিল তখন আর স্কয়ার কত ছিল, 1 ছিল। আর যখন 4 হয়েছে তখন আর স্কয়ার কত হবে, 16 হবে। তাহলে এখানে ভলিউমের পার্সেন্ট ইনক্রিজ কত হবে, 16 মাইনাস 1 বাই 1 ইন্টু 100, দ্যাট মিনস 1500%। বোঝা গেছে? এটাও খুব ভালো অঙ্ক।
আচ্ছা 8 নম্বরটা খুবই ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। কারণ বলছি এটা আমি একটু রেড পেন দিয়ে ড্র করব। এখানে জায়গা রয়েছে, বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য পেরিমিটার অফ দ্য শেডেড রিজন টু দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। শেডেড রিজনটা যদি আমি কনসিডার করি এবং রেডিয়াসটাকে যদি আর ধরি, তাহলে এটা তো 1/4 অফ দ্য সার্কামফারেন্স, এই পার্টটা। তাহলে সার্কামফারেন্সটা যদি 2 পাই আর হয়, একটা সার্কেলের সার্কামফারেন্স কত? 2 পাই আর। তাহলে এই পার্টটা কত হচ্ছে না 2 পাই আর ডিভাইডেড বাই 4, তাই তো? তাহলে শেডেড রিজনটার সার্কামফারেন্স কত হচ্ছে না 2 পাই আর বাই 4 প্লাস আর প্লাস আর। ঠিক আছে? আচ্ছা, টু দা সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, সার্কামফারেন্স অফ দ্য সার্কেল কত না 2 পাই আর। তাহলে এই দুটো রেশিও বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে এখানটা কত হবে? 2 পাই আর প্লাস 8 আর ডিভাইডেড বাই 8 পাই আর। তাহলে এখান থেকে কি কমন নিতে পারো? 2 আর কমন নিতে পারো, যেখানে থাকবে পাই প্লাস 4। আর এখানেও তোমরা 2 আর কমন নিতে পারো, যেখানে থাকবে 4 পাই। এই 2 আর কেটে যাবে। তাহলে আমার রেশিওটা যেটা হলো সেটা হচ্ছে এইটা 4 প্লাস পাই বাই 4 পাই। এখানটা খুব ধীরে সুস্থে করতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে প্রবলেমটা, নাহলে কিন্তু প্রবলেমটা ভুল হয়ে যাবে। চলো, এখানে WBCS 2019-এ হয়তো অনেক প্রবলেম আছে, কিন্তু এইখানে বোধহয় 4টে না 5টা প্রবলেম দিয়েছে। ঠিক আছে? সেগুলি একটুখানি যদিও সলভ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমাকে আলাদা করে বলার দরকার নেই। তো একটুখানি জাস্ট বুঝিয়ে দিই যে an arc of length 121 centimeter makes an angle 77 at the center of the circle. তাহলে এখানে এটা তো an arc of length 121 centimeter, মানে আমি ধরলাম এটা 121 সেন্টিমিটার, এইটুকু একটা আর্ক রয়েছে, সেটা সেন্টারে কত অ্যাঙ্গেল করছে না 77 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ, তাহলে আমাকে ভাবতে হবে যে এই টোটাল যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত না 360 ডিগ্রি, এবং টোটাল যে সার্কামফারেন্সটা সেটা হচ্ছে কত না 2 পাই আর। তাহলে এই যতটা মানে আর্ক লেন্থ যেটা, সেটা মানে এখানে যতটা অ্যাঙ্গেল করবে, হ্যাঁ, মানে এই রেশিওটা সবসময় সেম হবে। তার মানে আমি বলতে পারি যে 77 বাই 360 এই যে রেশিওতে থাকবে 121 বাই 2 পাই আর একই রেশিওতে থাকবে। ঠিক আছে? 77 মানে 360 যত পার্ট হবে এই অ্যাঙ্গেলটা, ঠিক টোটাল সার্কামফারেন্সের তত পার্ট হবে এই 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 ছোট্ট অংশটা। হলো? তাহলে এখান থেকে পায়ের ভ্যালুটা বসিয়ে নিতে হবে। তাহলে আমার শুধু আননোন বলতে আর রইলো, আর এর ভ্যালুটা পেয়ে যাব। হলো? এখানে বাই কিন্তু আবার কেউ মানে 22-এর 7 বসাতে যেও না। আচ্ছা, arithmetic mean of the number এটা is increased by 1 if 15 is replaced by। আচ্ছা, প্রত্যেকের arithmetic meanটা যদি 1 বাড়াতে হয়, তাই তো? তাহলে 15টাকে কি দিয়ে রিপ্লেস করতে হবে? তাহলে প্রত্যেকের 1 করে বাড়ছে। মিন 1 বাড়া মানে হচ্ছে বলা হচ্ছে যে প্রত্যেকের 1 করে বাড়ছে। তাহলে প্রত্যেকের 1 এখানে কটা আছে? 1 2 3 4 5 6। তাহলে প্রত্যেকের 1 করে বাড়াতে গেলে টোটাল করা তো বাড়াতে হবে 6 বাড়াতে হবে। কাকে রিপ্লেস করছি? 15কে। তাহলে 15 প্লাস 6 করে দাও 21। তাহলে 15-র বদলে যে এলো তার যে ডিফারেন্সটা ক্রিয়েট হলো, সেই ডিফারেন্সটাকে আমি কি করলাম 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম, এবং তার ফলে কি হলো প্রত্যেকের ওয়েট 1 করে বেড়ে গেল।
হলো, এই হচ্ছে প্রবলেম। সবাই কিন্তু এবারের প্রিলিমসে মিন, মিডিয়ান, মোড এই তিনটে একটু দেখে যাবে। মিন, মিডিয়ান, মোড, কারণ ওখান থেকে কোয়েশ্চেন এলেও আসতে পারে। আচ্ছা, ইফ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য সারফেস এরিয়া অফ এ কিউব। আচ্ছা, ফার্স্টে আমাকে জানতে হবে যে একটা কিউবের সারফেস এরিয়া কত। সারফেস এরিয়া অফ এ কিউব when each side doubled is, সারফেস এরিয়াটা কত না 6, 6টা সারফেস থাকে 6 স্কয়ার, তাই তো? তাহলে সারফেস এরিয়াতে এ কি ফর্মে রয়েছে, 6 তো কনস্ট্যান্ট, এ ফর্মে, এ রয়েছে স্কয়ার ফর্মে। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ সারফেস এরিয়া অফ এ কিউব when each side is doubled, each side is doubled মানে এটা কত হয়ে গেছে, এটা হয়ে গেছে 2a। তাহলে a স্কয়ারটা কত হয়ে যাবে, 2a এর হোল স্কয়ার হয়ে যাবে, দ্যাট মিন্স 4a স্কয়ার হয়ে যাবে। তাহলে যে a স্কয়ার ছিল সে 4a স্কয়ার হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট ইনক্রিজ হলো, মানে পার্সেন্টেজ ইনক্রিজ যদি বলি তাহলে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই a স্কয়ার ইনটু 100, ঠিক আছে? তার মানে কত হচ্ছে 300%। চলো এসব ছেড়ে দিলাম। এবার 2019-এর মধ্যে আরো কিছু প্রবলেম আছে, কিন্তু আমার কাছে এটা নেই, পরে আমি যেদিন পাবো সেটা আমি করে দেবো। না, এখানে এলসিএম বলেছে, 4 নম্বর এলসিএম তোমরা পারবে। কোন একটা ফ্র্যাকশনের এলসিএম যখন বলে তখন কি, তার যে নিউমারেটর তার এলসিএম এবং নিচেরটার এইচসিএফ। আর পরে একটা দিয়েছে যে 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এও সোজা মানে কি বললাম যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এগুলো আমার জানা আছে। ডট ডট এন স্কয়ার, এর ফর্মুলা কি না n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 বাই 6, এটা হচ্ছে এর ফর্মুলা। তাহলে এখানে তো 1 থেকে স্টার্ট করেনি, 1 থেকে স্টার্ট করেনি, 5 থেকে স্টার্ট করেছে। তাহলে আমাকে ফর্মুলায় আনার জন্য এটাকে কিরকম করে নিতে হবে না 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ডট ডট 10 স্কয়ার, অর্থাৎ পুরোটা আমি লিখে ফেললাম, মাইনাস যেগুলো এখানে দেওয়া নেই সেগুলোকে একবার লিখে ফেললাম, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট 4 স্কয়ার অবধি লিখে ফেললাম। তাহলে এখানে করতে গিয়ে আমি কি ফর্মুলা পাবো, এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 10, এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু 4। তাহলে আমি যদি ফর্মুলায় পুট করি তাহলে 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইডেড বাই 6 মাইনাস এখানে 4 ইন্টু 5 ইন্টু 9 বাই 6, এটা তো এটা মোটামুটি 3 দিয়ে যদি করি তাহলে এরকম কিছু পাবো, মানে 5 ইন্টু 11 হ্যাঁ 5 ইন্টু 11 ইন্টু 7, আর এখানে পাবো কত 5 into 3 into 2. 30 পাবো, তাই তো? আর এখানে কত পাচ্ছি 55 ইন্টু 7 কত হয় 385. 385 মাইনাস 30 মানে 355। এই গেল, আমাদের এখনো ক্লাস শেষ হয়নি, কারণ হচ্ছে সবাইকে এনার্জি আছে তো, দেখি হ্যাঁ আমাদের এখন মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে 2020-র পেপারটা। 20-র পেপারটা এইভাবে নেই, অতএব আমি যে পেপারটায় পরীক্ষা দিয়েছিলাম সেই পেপারটাই আছে। চলো সেটাকে শেয়ার করি। দাদা আছে, সবাই শুনতে পাচ্ছ তো, পেপার মানে দেখা যাচ্ছে তো পেজটা? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, D is taller than C and E, D is taller than C and E, তাহলে ফার্স্টে আমি এটা লিখেছিলাম, তাই তো? D is taller than C, E দিয়ে দিয়েছি। A is not as tall as E, ঠিক আছে? A is not as tall as E, তার মানে E এর মতো লম্বা নয়, তার মানে E এর থেকে ছোট, যেটা আমি রিপ্রেজেন্ট করেছি এই ইকুয়েশনটা দিয়ে। আচ্ছা, C is taller than A, C is taller than A এটা লিখেছি। আচ্ছা, D is not as tall as B, তাহলে সেখান থেকে এটা লিখেছি। দেন who is the second tallest person, তাহলে দেখো এই প্রথম অবস্থায় আমরা এটা লিখেছিলাম যে
সি এবং ই এরা দুজনেই এ এর থেকে বড়, সি এবং ই, যার জন্য আমি এই জায়গাটা লিখেছি। আচ্ছা, বি গ্রেটার দেন ডি, ডি তো এই পজিশনে ছিল, বি যেহেতু বড় তাহলে ওকে সামনে বসিয়ে দিলাম। এখন যেটা আমার কাছে পরিষ্কার সেটা হচ্ছে 1 নম্বর পজিশন আমরা পেয়ে গেছি, 2 নম্বর পজিশন আমরা পেয়ে গেছি, 3 4, 3 4 এর মধ্যে কনফিউশন আছে, মানে কে 3 কে 4 জানি না, এই জায়গাটা ডাউট আছে। আবার 5 নম্বর পজিশন আমরা পেয়ে গেছি, কিন্তু আমাকে কোয়েশ্চেনে 3 4 নিয়ে কোনো কিছু বলেনি, আমাকে বলেছে হু ইজ দ্য সেকেন্ড টলেস্ট পারসন, তাহলে অবশ্যই সেটা ডি। বোঝা গেছে? আচ্ছা, তারপরে এরকম ধরনের একটা কোয়েশ্চেন করেছিল এবং আমি যথারীতি ভুল করে দিয়ে চলে এসেছিলাম। ভুল মানে ফর্মুলাটা ঠিকঠাক হচ্ছিল না, তবে পরে দেখলাম ওর একটা ফর্মুলা দেওয়া আছে। তো যেটা বলছে, ইন এ নকআউট টুর্নামেন্ট, এ টুর্নামেন্ট ইন হুইচ দ্য উইনার ইন এনি ম্যাচ মুভস টু দ্য নেক্সট রাউন্ড and the loser gets eliminated, there are 22 participants, then total number of matches to be played. এই ধরনের নকআউট টুর্নামেন্ট করতে গেলে জিনিসটা এরকম হতে হয়, মানে বাস্তবে আর কি, বাস্তবে এরকম হতে হয় যে হয় 8টা টিম থাকে, নয় 16টা টিম থাকে, নয় 32টা টিম থাকে, এরকম ভাবে নকআউট টুর্নামেন্টটা হয়। তো সেইভাবে আমি ক্যালকুলেট করছিলাম, তো 22টা পার্টিসিপেন্ট নিয়ে কখনোই আমি পাচ্ছিলাম না, ঠিক আছে, 22টা পার্টিসিপেন্ট নিয়ে কখনোই আমি মানে উইনার পাচ্ছিলাম না। তো পরে দেখলাম বইয়েতে একটা ফর্মুলা বা শর্টকাট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যতগুলো টিম থাকবে সেটা থেকে 1 মাইনাস করে দিলেই ততগুলো ম্যাচ খেলতে হবে, ঠিক আছে। তো এটা যেমন মানে 22টা টিমকে তুমি কিভাবে খেলাবে, 22টা টিম থেকে 11 জনকে ওঠাবে, এবার 11টা যে টিম সেখান থেকে তো 5টা টিম উঠলো, তাহলে বাকি একটা টিম পড়ে থাকবে। হ্যাঁ, মানে জিনিসটা ঠিকঠাক হবে না, কিন্তু যখন ঠিকঠাক হোক বা না হোক তোমার আনসার কিন্তু যতজন পার্টিসিপেন্ট তার চেয়ে 1 কম। তো যেমন আমি দেখাচ্ছি একটা, মানে এরকম দেখাচ্ছি যে ধরো 16টা টিম আছে, তাহলে 16টা থেকে কটা পাবে, 8টা টিম পাবে, এবং সেখানে তোমার ম্যাচ খেলাতে হবে 8টা। আচ্ছা, 8টা থেকে 4টে পাবে, সেখানে তোমার ম্যাচ খেলাতে হবে 4টে। 4টে থেকে 2টো পাবে, সেখানে তোমার ম্যাচ খেলাতে হবে 2টো। 2টো থেকে 1টা পাবে, সেখানে তোমার ম্যাচ খেলাতে হবে 1টা। তাহলে টোটাল কটা ম্যাচ খেলাতে হলো, 8 4 12 2 14 1 15টা। অর্থাৎ 16টা টিম থাকলে আমাকে 15টা ম্যাচ খেলাতে হবে, যার ফলে কিন্তু পরে আমরা কিন্তু চ্যাম্পিয়নকে পাবো, ঠিক আছে। এবং এটা যদি 32 দিয়ে তুমি টেস্ট করে দেখো তাহলে একই পাবে, এরকম করতে করতে যাবে, দিয়ে দেখবে 31টা ম্যাচ খেললে তবে। তো এখানে তো এই 8 16 4 8 16 32 64 এই ধরনের ফিগার হলে এটা ম্যাচ করে যায়, কিন্তু যখন এরকম একটা আনকোরা ফিগার দেবে, মানে যেখানে তুমি বুঝতে পারছো যে চ্যাম্পিয়ন কে পাওয়া মানে বাস্তবে সম্ভব নয়, সেখানেও ওই একই ফর্মুলা, অর্থাৎ 22টার যদি পার্টিসিপেন্ট থাকে তাহলে তোমাকে 21টা ম্যাচ খেলাতে হবে এবং তারপরে তুমি চ্যাম্পিয়নকে পেয়ে যাবে, ঠিক আছে। অতএব এই নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যা টিম নকআউট টুর্নামেন্টে যতগুলো পার্টিসিপেন্ট থাকে, চ্যাম্পিয়ন পেতে গেলে আমাকে সবসময় তার চেয়ে একটা ম্যাচ কম খেলাতে হয়, এটা মাথায় রেখে দেবে। তাহলে 22 থাকুক, 45 থাকুক, 100 থাকুক, ওকে যতগুলো পার্টিসিপেন্ট থাকবে তার চেয়ে 1 কম দেবে, ব্যাস আনসার। বোঝা গেল? আচ্ছা, তারপরে এখানে রয়েছে ডাইসের অঙ্ক। ডাইসের অঙ্ক তোমরা নিশ্চয়ই করেছো, আমি একবার যারা নতুন ব্যাচ আছে তাদেরকে করাবো। 2 position of the dice are shown, find the number of dots on the face opposite to the face bearing 3 dots, মানে 3-এর উল্টো দিকে কি আছে। তাহলে ফার্স্টে ডাইসটাকে দেখতে হবে যে কতগুলো কমন আছে। তাহলে এখানে দেখো 6 6 4 এই দুটো কমন আছে, তার মানে বাকি যে দুটো সংখ্যা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 3 প্রথম ডাইসে এবং তার পরের ডাইসে 5, এরা কিন্তু অপোজিটে থাকে। কখন এটা হবে না, যখন দুটো কমন,
ঠিক আছে? যখন একটা কমন তখন কি ওটা বলতে হবে না বলতে হবে না? ও অনেকবার হয়েছে। আচ্ছা, এখানে বলছে দেখো, দ্য লেটার এল এম এন ও পি কিউ আর এস এন্ড টি in their order and substituted by 9 integers 1 to n but not in that order. 4 is assigned to p. মানে আমাকে এখানে এল থেকে টি অবধি রয়েছে, এক থেকে মানে 9টা অ্যালফাবেট, এবং তাদেরকে নাম্বারিং করা হচ্ছে 1 থেকে 9 অবধি। 4 is assigned to p, অর্থাৎ p কে আমি অ্যাসাইন করে দিলাম 4। আচ্ছা, the difference between p and t is 5, তাহলে t কত হবে? t 9 হবে। t তো 4 minus 5 আর হতে পারে না, তাহলে প্লাস 5 হবে। The difference between n and t is 3, n এবং t হচ্ছে 3, অর্থাৎ n এর ভ্যালু কত হতে পারে? 12 হতে পারে কি? কারণ এখানে সংখ্যা বলেছে 1 থেকে 9, অর্থাৎ 12 হতে পারে না। তাহলে ডিফারেন্স যখন 3 বলছে, এখানে আমাকে 3 মাইনাস করে দিতে হবে, তাহলে n এর ভ্যালু কত? 6 হবে। হুম। what is the integer assigned to n? তাহলে n কে কত ইন্টিজার অ্যাসাইন করা হলো? 6 করা হলো। অনেকের মনে হতে পারে যে 9 প্লাস 3 আমি করতে পারতাম, কেন হঠাৎ 9 মাইনাস 3 করতে গেলাম? তাহলে 9 প্লাস 3 করলে 12 পেতে, কিন্তু এখানে 12 এর কোনো অস্তিত্ব নেই, কারণ সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে 9 অবধি। তাই এখানে আমাকে অবশ্যই করে 9 মাইনাস 3 করতে হবে। আচ্ছা, তারপরে এই জিনিসটা দিয়েছে, এই জিনিসটা খুব ভালো একটা প্রবলেম, যে ডট গুলোতে কি বসবে। তো আমি এখানে যদি একটুখানি ফিগারটা আঁকি, 7 আছে, এখানে একটা ডট আছে, 9 আছে, এবং এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে দিয়েছে, তাই তো? তা আমাকে এখানে সবসময় অপশনের উপর নজর রাখতে হবে, এবং নিচে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে 3 3 9 4 5, তাই তো? নিচে যেটা দিয়েছে। আচ্ছা, 5-এর সঙ্গে 9 গুণ করলে কত হয়? না 45 হয়। তাহলে 45-এর 5 আমরা বলি কি 4 হচ্ছে ক্যারি। তাহলে 5-এর সাথে পরের বার এমন একটা সংখ্যা গুণ করব যেটার সঙ্গে 4 যোগ করলে 4 আসবে, ঠিক আছে? তাহলে এখানে কি কি বসতে পারে আমি যদি অপশন দেখি, যদি মানে এই যে এই ডটটা কিন্তু রিপ্রেজেন্ট করছে ডান দিকের সংখ্যাটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যদি আমি 4 বসাই, 4 5 20 4 24 হয়। এখানে যদি আমি 4 বসাই, তাহলে 4 5 20 4 24, তাহলে এখানে 2 হয়, 5 7 35 2 37, তখন এখানে মিলছে না, তাহলে ফলস খেয়ে গেল, অর্থাৎ ফার্স্ট অপশন কেটে বেরিয়ে গেল। সেকেন্ড অপশনে যাও, এখানে যদি 8 বসে, তাহলে 5 8 40 আর 4 44, এখানে 4, তাহলে ক্যারি ফরওয়ার্ড করলো আবার 4, 5 7 35 আর 4 39, মানে এখানে 9 ঠিকঠাক আছে, ক্যারি ফরওয়ার্ড করলো 3, তারপরে এই 6টা অপশন থেকে দেখে বসিয়ে দিলে যেখানে 6 বসতে পারে, 5 6 30 আর 3 33, তার মানে মিলে গেল। তার মানে সেকেন্ড অপশন তোমার মিলে গেল। এইভাবে কিন্তু মানে দুটো জিনিসকে কাজে লাগাতে হবে, যে অপশন কি বলছে। তাহলে অপশনে ফার্স্ট অপশনে দেখলাম, ফার্স্ট অপশন কি ছিল? 8 আর 4, 4টা ঠিকঠাক হয়ে গেল, কিন্তু 8 যেই বসাতে গেলাম হলো না, তাহলে ওই অপশনটা কেটে গেল। তারপর সেকেন্ড অপশনে চলে যাব, ঠিক আছে? এইভাবে এগুলোকে অপশন দেখে দেখে করতে হয়, নাহলে কিন্তু হবে না। এটা 2020-র পেপার, অর্থাৎ সব মানে লেটেস্ট পেপার আর কি যাকে বলে। আচ্ছা, এখানে বলছে দ্য সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেল অফ এ হেক্সাগন। তাহলে সাম, ফার্স্টে আমাকে জানতে হবে যে সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেলের ফর্মুলাটা কি। সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেল, অল ইন্টারনাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে কি 2n - 4 × 90 ডিগ্রি, এই হচ্ছে ফর্মুলা। যেখানে n হচ্ছে কি
দ্য নাম্বার অফ সাইডস। তা আমাকে এখন হেক্সাগন বলেছে, তাই তো? আমাকে এখন হেক্সাগন বলেছে, তাহলে হেক্সাগনের নাম্বার অফ সাইডস হচ্ছে কত? 6। তাহলে এখানে যদি গুণ করো কত হবে বলো? 12 মাইনাস 4 ইন্টু 90, তাহলে 720 ডিগ্রি সাম অফ অল ইন্টারনাল অ্যাঙ্গেল। এবং এখানে যেটা বেরোয় সেটা আমি বলছি ইন্টারনাল অ্যাঙ্গেল মিনস এইটা, ঠিক আছে? এক্সটার্নাল অ্যাঙ্গেল মিনস না, এটাকে যদি আমি একটু এদিকে এক্সটেন্ড করি তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল পাই, সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, আর এইটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এবার বলো এক্সটার্নাল আর ইন্টারনাল অ্যাঙ্গেল মিলে কত ডিগ্রি হয়? 180। 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে পেয়ে গেলে। ঠিক আছে, সবসময় এটা খেয়াল করবে। বা তুমি যদি হিসাব করো এটাকে যদি আমি এদিকে এক্সটেন্ড করি তাহলে এটা হয়ে গেল এক্সটার্নাল, যে কোনো একদিকে ওটাকে এক্সটেন্ড করাতে হবে।